সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর আমাদের দৈনিককার আয়োজন মিস্টার হাইজেন নিউজরুম আপডেটে। দর্শক, আপনারা জানেন যে আজ 2020-21 অর্থ বছরের বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী। আজকের আয়োজনটা পুরোটাই আমরা সেই বাজেট কেন্দ্রিক রেখেছি। বাজেট ঘিরে বিভিন্ন প্রত্যাশার কথা এরই মধ্যে আমরা শুনেছি। আমরা শুরুতে সেই সংক্রান্ত একটি খবর দিয়ে শুরু করব, তারপরে আমাদের সাথে তিনজন অতিথি আছেন, তাদের সাথে প্রথমে পরিচয় করিয়ে দিই, তারপরে আমরা খবরটি দেখব। আছেন ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন, তিনিও সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, এবং আছেন নিহাদ কবির, সভাপতি এমসিসিআই। আমরা আগে খবরটি দেখে তারপরে আলোচনায় চলে যেতে চাই। চেনা বাংলাদেশ হঠাৎই অচেনা। করোনায় ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে সঙ্গী করে মৃত্যু আর মুমূর্ষুর সংখ্যা যখন দিন দিন বাড়ছে, ঠিক তখন নিয়ম রক্ষার বাজেট পেশ করতে সংসদে অর্থমন্ত্রী 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি। সার্বিক বিবেচনায় এই বছর আমরা 2020-2021 অর্থ বছরের বাজেট বক্তৃতা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। বাইরের বদলে যাওয়া দৃশ্যপট বদলে গেছে ভেতরেও। সুরক্ষিত ব্যবস্থাপনায় রীতি ভেঙে সীমিত উপস্থিতিতে শুরু হয় বাজেট, যেখানে মন্ত্রী তুলে ধরেন করোনার ছোবলে ভেঙে পড়া অর্থনীতি উত্তরণে ভবিষ্যতের রূপরেখা, যা বাস্তবায়নের মাধ্যমে আসছে বছর আবারও প্রবৃদ্ধি নিতে চান আটের ঘরে, অথচ নেই জাদুকরী কোনো কৌশল। এই বাজেটের হাত ধরেই ইনশাল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি খরচ করতে চান 5,68,000 কোটি টাকা, যা দিয়ে চাকরি ও কাজের সুযোগ বাড়িয়ে খাদ্য কিংবা স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সুরক্ষিত রাখবেন 16.5 কোটি মানুষকে। অথচ প্রতিফলন নেই বরাদ্দের বেলায়, কারণ ঋণের সুদ মেটানো, ভর্তুকির প্রণোদনা এবং জনপ্রশাসনের মতো খাতে যে হারে বেড়েছে বরাদ্দ, সেই হারে বাড়েনি সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাতে। উল্টো আনুপাতিক বরাদ্দ কমেছে সামাজিক নিরাপত্তা ও কৃষিতে, যেগুলোর সাথে সরাসরি জড়িত গরিব মানুষের জীবনযাত্রা। অবশ্য প্রত্যাশিত চমক বলতে করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার জরুরি তহবিল আর কৃষি খাতে ভর্তুকি বাড়িয়ে 9,500 কোটির প্রস্তাব। কোভিড-19-এর প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে মূলত 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। মহামারীর এই সংকটে বহু মানুষ চাকরি হারালেও নতুনত্ব নেই নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। সংস্কার ও সুশাসন নিয়ে তার বক্তব্য গতানুগতিক। কেবল কর্মুক্ত আয়সীমা 2.5 থেকে 3 লাখ টাকা করে স্বস্তি দিতে চেষ্টা করেছেন খানিকটা, কিন্তু উল্টো মানুষের উপর চাপ বাড়িয়েছেন এনবিআরকে বড় লক্ষ্যমাত্রা দিয়ে। কারণ 3,30,000 কোটির 38% বা 1,25,000 কোটি আনতে হবে মূল্য সংযোজন কর থেকে, যা চাপ বাড়াবে মানুষের জীবনযাত্রায়। এবারের বাজেটটি কোনো আবেগ বা উচ্চাভিলাষ নয়, বরং বিদ্যমান বাস্তবতা, সময়ের দাবি ও নির্মোহ অর্থনৈতিক সূত্রসমূহের অনুসরণের চেষ্টার ফসল। মোটের ওপর 3,78,000 কোটি টাকা আয় দেখানোর পরও অর্থমন্ত্রীকে ঘাটতি টানতে হবে 1,90,000 কোটি, যা রেকর্ড ছুঁয়েছে জিডিপির 6%। আরও বড় সমস্যা হলো এই ঘাটতির টাকা আনতে তিনি জোরালোভাবে হাত পাতবেন দেশীয় ব্যাংকগুলোর কাছে। এর ফলে কমে আসবে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান তৈরির সুযোগ। ধন্যবাদ এই মহান জাতীয় সংসদে উপস্থিত সকল সদস্যবৃন্দকে। সবার জীবন মহান আল্লাহর কৃপায় আলোয় উদ্ভাসিত হোক, এই আমার কামনা। সংকট মোকাবেলা করে সমান্তরালে অর্থনীতি সচল রাখার কথা বরাবরই বলতে চেয়েছেন অর্থমন্ত্রী, কিন্তু খুব বেশি বাইরে যেতে পারেননি 8-10টা বাজেট থেকে। প্রশ্নটা যখন জীবন বাঁচানো কিংবা জীবিকা নিশ্চিতের, তখন বাজেটের নামে লাখ কোটি টাকার হিসাব নিকাশ মেলানো খানিকটা অমূলক। কারণ আগের অভিজ্ঞতাগুলো বলছে যে এর বড় একটা অংশই সীমাবদ্ধ ছিল কেবল কাগজ কলমেই। তাই পরিবর্তিত প্রেক্ষাপটে প্রত্যাশা একটাই, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বাজেটটি হয়ে উঠুক 16.5 কোটি মানুষের প্রত্যাশা পূরণের রূপরেখা। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। আপনারা জানেন যে এবার ভিন্ন প্রেক্ষাপটে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী, এবং তার বাজেট বক্তৃতাও ছিল খুব ছোট। প্রযুক্তিগত সহায়তা নিয়ে বাজেটের বেশ কিছু বিষয়াদি আমরা দেখেছি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তবে সবার আগ্রহের যে জায়গাটা থেকে প্রতি বছরই যে বাজেট আসলে আসলে কোন কোন পণ্যের দাম বাড়লো কিংবা কোন কোন পণ্যের দাম কমলো সেদিকে, কারণ অর্থমন্ত্রীকে আসলে আয় ব্যয় ব্যবস্থাপনা করতে গিয়ে এরকম কিছু বিষয়াদি মাথায় রাখতে হয়। আমরা সেই সংক্রান্ত একটি খবর দেখে আসি।
দর্শক, চলতি অর্থ বছরের বাজেটে যে সকল পণ্যের দাম বাড়তে পারে কিংবা কমতে পারে জানিয়ে দিতে চাই, তার মধ্যে থেকে বাছাইকৃত কয়েকটি, এবং শুরু করতে চাচ্ছি দুঃসংবাদ দিয়ে। এই তালিকায় মোবাইল ফোনের সিম এবং রিম কার্ড ব্যবহার করে যত ধরনের সেবা আপনি নেন, অর্থাৎ আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করে কথা বলতেন, এই করোনার সময় কথা বলাটা একটু বেশি হয়, ইন্টারনেট একটু বেশি ব্যবহৃত হয়, এবং এই কথা বলা, ইন্টারনেট ব্যবহার সহ অন্যান্য যে ধরনের সেবাগুলো রয়েছে সবগুলোতেই আমরা দেখেছিলাম যে আগে ছিল সম্পূরক শুল্ক 10%, সেটি কিন্তু 15% করা হয়েছে। আপনার যদি একটি গাড়ি থাকে কিংবা জিপ থাকে, তবে সেই ক্ষেত্রে আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান অথবা ফিটনেস নবায়ন করতে চান অথবা অন্যান্য যে কোনো সেবা নিতে চান, সেটা আগের অর্থ বছরে সম্পূরক শুল্ক ছিল 10%, সেটি এবছর 15% করা হয়েছে। যদি আপনি চার্টার্ড বিমানে করে কিংবা হেলিকপ্টারে করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে চান, আপনার জন্য দুঃসংবাদ থাকছে। তার কারণ হচ্ছে এ সকল ক্ষেত্রে সেবার সম্পূরক শুল্ক 25% থেকে বৃদ্ধি করে একেবারে 35% করা হয়েছে। এই তালিকার চতুর্থ পণ্যটি হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ সেবা, অর্থাৎ বরিশালবাসীর জন্য দুঃসংবাদ থাকছে, কারণ বরিশালের ক্ষেত্রে এই শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ একটু বেশি চলে, এবং আগে যখন আপনাকে 5% মূসক দিতে হতো, ভ্যাট দিতে হতো, সেটি এখন 10% করা হচ্ছে। এই তালিকার পঞ্চম পণ্যটি থাকছে বিভিন্ন রকম আসবাবপত্র। কারখানা পর্যায়ে ছিল 7.5% মূসক এবং বিপণন পর্যায়ে ছিল 5%। এখন দুই ক্ষেত্রে কিন্তু 7.5% মূসক করা হয়েছে। যারা একটু প্রসাধনী মাখতে পছন্দ করেন তাদের জন্য বরাবরের মতোই দুঃসংবাদ থাকছে, তার কারণ সম্পূরক শুল্ক এই পণ্যটির ক্ষেত্রে 5% থেকে 10% করা হয়েছে। যাদের ব্যাংকে একটু বেশি টাকা রয়েছে তাদের জন্য দুঃসংবাদ থাকছে, কারণ ব্যাংকে এখন টাকা জমা রাখলে আগের চেয়ে আবগারি শুল্ক বেশি দিতে হবে, এবং যাদের টাকা যত বেশি তাকে তত বেশি টাকা দিতে হবে। সরকার দেশীয় চাষিদের সুরক্ষা দিতে চান বলে আমদানি করা পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখেছি যে 5% আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যেটি আগে 0% ছিল। এই তালিকার সর্বশেষ যে পণ্যটি আমরা রাখছি দাম বৃদ্ধির তালিকা, সেটি হচ্ছে বিভিন্ন রকম সিগারেট এবং তামাক জাতীয় পণ্য। সব রকম স্তরের কিন্তু সিগারেটের দাম আমরা দেখছি যে বাড়ানো হচ্ছে এবারের বাজেটে, এবং সেই সাথে সম্পূরক শুল্ক সেক্ষেত্রে 65% করবার প্রস্তাব রাখা হয়েছে। এবার আপনাদেরকে একটু সুখবর দিতে চাই, অর্থাৎ দাম কমার তালিকাটি জানিয়ে দিতে চাই। এবং গেল কয়েক বছরের বাজেটের সাথে এবারের বাজেটের ধারাবাহিকতায় একটি ব্যাপার পরিষ্কার, যে সরকার কিন্তু দেশীয় শিল্প সুরক্ষায় সব রকমের সহায়তা দিতে সবসময় উদ্গ্রীব থাকছেন, এবং সেই সাথে এবারের বাজেট বক্তৃতা থেকে বাজেটের বিভিন্ন যেসব ডকুমেন্ট রয়েছে সেখান থেকে একটি ব্যাপার পরিষ্কার হয়েছে যে সরকার কোভিড-19 সিচুয়েশন কিন্তু অ্যাড্রেস করতে যাচ্ছে, সেই সাথে খাদ্য নিরাপত্তা ইস্যুটিও মাথায় রাখতে যাচ্ছে। এই তালিকার অর্থাৎ সুখবরের তালিকার প্রথম যে পণ্যটি থাকছে সেটি হচ্ছে করোনার টেস্ট কিট, এবং কোভিড-19 যে বিভিন্ন রকম ওষুধ রয়েছে সেগুলো যখন আপনি আমদানি করবেন উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে সকল ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে, এবং সেই সাথে দেশে তৈরি এখন পিপিই চাহিদা অনেক বেড়ে গিয়েছে, সার্জিক্যাল মাস্কের চাহিদা বেড়ে গিয়েছে, হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বেড়ে গিয়েছে। এ সকল পণ্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে মূসক অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে। এই দুর্যোগকালীন মুহূর্তে যদি আপনি আপনার মনোবল অটুট রাখতে চান এবং সেই মনোবল অটুট রাখার জন্য যদি মেডিটেশন করতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য সুখবর রয়েছে, তার কারণ মূসক প্রত্যাহার করা হয়েছে। সেই তালিকায় চতুর্থ পণ্যটি রয়েছে দেশের তৈরি মোবাইল ফোন, এবং দেশে তৈরি মোবাইল ফোনের ক্ষেত্রে গেল বছরের বাজেটে আমরা খেয়াল করেছিলাম যে সরকার মূসক অব্যাহতির প্রস্তাবটি রেখেছিলেন, যেটি কিন্তু শেষ হয়ে যেত 30শে জুন। তো সেই প্রস্তাবটি অর্থাৎ সেই সুবিধার প্রস্তাবটি সরকার আরো 1 বছর বৃদ্ধি করে দিয়েছে। দেশে তৈরি যে কোনো রকমের অটোমোবাইল, ফ্রিজার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এগুলোর উপর বিদ্যমান মূসক এবং সম্পূরক শুল্ক অব্যাহতি বহাল থাকছে। সরকার এবার খাদ্য নিরাপত্তার ইস্যুতে বেশ ভালোভাবে মনোযোগ দিতে চেয়েছেন, এবং কৃষি যন্ত্রপাতিতে সেখানে তালিকাটা অনেক দীর্ঘ। বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি আমদানিতে আমরা দেখেছি যে মূসক অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে। দেশে যদি ডিটারজেন্ট উৎপাদন হয় তার কাঁচামাল আমদানিতে আমরা দেখেছি যে শুল্ক হার হ্রাস করার প্রস্তাব রাখা হয়েছে। তালিকার পরের পণ্যটি থাকছে স্যানিটারি ন্যাপকিন এবং ডায়াপার, এবং এই স্যানিটারি ন্যাপকিন এবং ডায়াপার যদি দেশে উৎপাদিত হয় সেক্ষেত্রেও যে সকল কাঁচামাল এক্ষেত্রে দরকার হয় সেই কাঁচামাল আমদানিতে আমরা দেখেছি যে রেয়াতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। এই তালিকার নবম অবস্থানে রয়েছে কাগজ শিল্প, তার কারণ হচ্ছে কাগজ উৎপাদন শিল্পের একটি কাঁচামাল আমদানিতে বিদ্যমান যে শুল্ক হারটি রয়েছে সেটি হ্রাস করার প্রস্তাব রয়েছে। এবং এই তালিকার সর্বশেষ পণ্যটি থাকছে স্বর্ণ। আগে স্বর্ণ আমদানিতে 15% পর্যন্ত মূসক দিতে হতো, এবং এই বাজেটে কিন্তু সরকার যেটি করেছে সেটি সেই 15% থেকে মূসক একেবারে অব্যাহতি দিয়ে দিয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে এবারের বাজেটে দাম বাড়া কমার যে বিশাল তালিকা, তার মধ্যে থেকে বাছাইকৃত কয়েকটি। দেখছিলেন সহকর্মী জান্নাতুন নাইমের রিপোর্ট। আমরা এবার আলোচনায় যেতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ব্যারিস্টার নিহাদ কবির, সভাপতি এমসিসিআই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা জানি যে ভিন্ন প্রেক্ষাপটের বাজেট যদি না হতো নিশ্চয়ই বাজেটের আগে নানা রকম প্রস্তাবনা নিয়ে এমসিসিআই, অর্থ মন্ত্রণালয় কিংবা রাজস্ব বোর্ডের কাছে যেত। সেই সুযোগটা হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা এবার দেখিনি। আপনার কাছে ছোট করে জানতে চাইবো যে এখন পর্যন্তই যেই বাজেটের তথ্য উপাত্ত সেটা বিশ্লেষণ করে আপনার কি মনে হয়েছে? এটা কি ব্যবসায়ী বান্ধব বাজেট, সংকট মোকাবেলার বাজেট, জনবান্ধব বাজেট, নাকি জীবিকা নির্বাহ করার বাজেট?
আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আমাদের যা বাজেট আলোচনার যেগুলো করি, আমরা যে প্রস্তাবগুলো দিই সেগুলো জাতীয় রাজস্ব বোর্ডে দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেগুলো বর্তমান কোভিড এর প্রেক্ষাপটে সেগুলো আর আমরা খুব একটা সামনে তুলে আনছি না। এবারে যে বাজেট আমরা প্রথম থেকে বলে আসছি, গত কয়েক সপ্তাহ ধরে বলছি যে এটা মানুষের জীবন এবং অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বাজেটই হতে হবে। মানুষ যদি বাঁচে, দেশের মানুষ যদি বাঁচে, তাহলে আমাদের অর্থনীতি বাঁচবে এবং অর্থনীতি দ্রুত গতিতে সামনে এগিয়ে যাবে যখন আমার দেশ থেকে কোভিডের এই সংক্রমণ দূর হয়ে যাবে। বাজেট এ পর্যন্ত যা দেখেছি তাতে কয়েকটা আশাব্যঞ্জক জিনিস নিশ্চয়ই দেখেছি। সেখানে ব্যবসায়ীদের প্রেক্ষাপট থেকে যদি বলতে হয়, ব্যক্তিগত কর সীমা হ্রাস করা হয়েছে, যদিও স্ল্যাবগুলো কিছুটা বাড়ানোর জন্য সেটার ইম্প্যাক্টটা কত দূর হবে সেটা এখনো সম্পূর্ণ ক্যালকুলেশন করে বলা যাচ্ছে না, তো খুব বেশি একটা হয়তো হবে না, তারপরেও এটা একটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। কর্পোরেট কর নন লিস্টেড কোম্পানিগুলোর জন্য 2.5% কমানো হয়েছে, যা গত কয়েক মাসে এবং আমরা ভবিষ্যতে যে দেখতে পাচ্ছি অর্থনীতির যে অবস্থা হবে শুধু আমাদের দেশে না বিশ্ব, তাতে এটা অন্তত কিছুটা হলেও আমাদেরকে স্বস্তি দেবে। যে আরো জিনিসগুলো আমরা দেখতে পেরেছি যে কৃষি খাতে, শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে এবং সেটা একান্ত প্রয়োজন। সামনে আমাদের যে অর্থনৈতিক অবস্থা মোকাবেলা করতে হবে তার জন্য এটা একান্ত প্রয়োজন এবং সেটা করাও হয়েছে। বিশেষ করে শিক্ষা খাতে, যেখানে আমাদের অনেক কর্মী বিদেশ থেকে দেশে ফিরে আসবেন, তাদের রিস্কিলিং এর প্রয়োজনে একটা জিনিস আমি শুধু বলতে চাচ্ছি যে আমরা দেখতেছি যে স্বাস্থ্য খাতে হয়তো বরাদ্দ অনেকে বলছিলেন অনেক বাড়িয়ে দিতে, সেটা বাড়েনি। এবং আমি মনে করি যে যতদিন পর্যন্ত না স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানো হবে এবং জবাবদিহিতা, স্বচ্ছতা বাড়ানো হবে, ততদিন সেখানে শুধুমাত্র অর্থ বরাদ্দ বাড়িয়ে আমরা প্রয়োজনীয় সুফলটা পাবো না। নিশ্চয়ই। মিস্টার নিহাদ কবির, আপনি থাকুন আমাদের সাথে। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে হবে, ফিরে এসে আমরা এ বিষয়ে আবারও আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন মিস্টার হাইজির নিউজ রুম আপডেট। ছোট্ট একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকবেন। আবার আমন্ত্রণ মিস্টার হাইজেন নিউজ রুম আপডেটে। আমরা আজকে আলোচনা করছি আজকে যে বাজেটটি পেশ করা হলো 2020-21 অর্থ বছরের জন্য, সেটার নানা দিক নিয়ে। এই মুহূর্তে তিনজন অতিথি আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, আছেন ডক্টর আতিউর রহমান, তিনিও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এবং আছেন ব্যারিস্টার নিহাদ কবির, MCCI এর সভাপতি। আপনাদের তিনজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনার কাছে আসতে চাইবে এই মুহূর্তে করোনাকালের মহামারী মোকাবেলার বাজেট আপনার কাছে আসলে মোটা থেকে কতটুকু উপযোগী একটা বাজেট মনে হয়েছে? আমি প্রত্যাশা করেছিলাম যে আমাদের যে বাজেটটা এবার আসবে সেটা করোনাকালীন যে ইম্প্যাক্ট, সেটা ছাড়াও আমাদের যে বিদ্যমান কতগুলো চ্যালেঞ্জ ছিল, সেটা দুইটা মিলে যে চ্যালেঞ্জগুলো একটু প্রকটতর হয়েছে, যেমন ব্যাংকের চ্যালেঞ্জ, পুঁজিবাজারের চ্যালেঞ্জ, কর্মসংস্থানের চ্যালেঞ্জগুলো আরো প্রকটতর হচ্ছে, সেগুলো মিলে একটা নতুন ধরনের গতানুগতিক ধারার বাইরে বাজেট আসবে, যাতে যে সুনির্দিষ্ট পদক্ষেপ থাকবে কতগুলো ইস্যুর জন্য, সেটা আমি আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম। কিন্তু বাজেটটা দেখার পর আমি দেখলাম যে একটা বিশাল বাজেট আপত্তি নাই, বাজেট পাস করতে পারে, বাজেট দিয়েছে, কিন্তু সেখানে আয়, ব্যয় এবং ঘাটতি পূরণের একটা মোটামুটি গাণিতিক হিসাবে ঠিক আছে, কিন্তু এখানে আমি নতুনত্ব বা অভিনবত্ব যেটা, এটা আমি কিন্তু পেলাম না। দুই একটা জায়গা ছাড়া, এটা আমি একটু পরে বলছি, আছে, কিন্তু এটাকে আমি চাই ওভারঅল নতুন ভাবি। এই যে করোনা উত্তর এবং এই যে চ্যালেঞ্জগুলো, বিশ্বমন্দার চ্যালেঞ্জগুলো এক্সটার্নাল সেক্টরের উপর, যে রপ্তানির উপর পড়েছে, আমাদের আমার রেমিটেন্সের উপর পড়েছে, আবার দেশের উপর পড়েছে, এগুলো দুইটা কি আপনার চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য, কিন্তু সেটাকে আমি সুনির্দিষ্ট সেগুলো আমি এটা পাই না। তবে একটা জিনিস, যখন আপনি দেখবেন বাজেটে যেটা করা হয়েছে, একটা রেভিনিউ টার্গেটটা ধরা হয়েছে, বেশ একটা বড় রেভিনিউ টার্গেট, 3,30,00,000 কোটি টাকা আপনার এনবিআর এর টার্গেট, কিন্তু এনবিআর এত বড় একটা টার্গেট আপনার ইস্যু করতে পারবে না, ফুলফিল করতে পারবে না। দ্বিতীয়ত আবার ওদিকে আপনার একটা বিরাট একটা ঘাটতি, 1,90,000 কোটি টাকা ঘাটতি, আপত্তি নেই, কিন্তু ঘাটতি যেভাবে পূরণ করবে ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিয়ে 25,000 কোটি টাকা, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট।
আবার ওদিকে আপনার গ্রোথ রেটটা আমি জানি না 8.2 কেন প্রজেক্ট করলো, সেটা তো অ্যাচিভেবল হবে না। অতএব এই যে বাজেটের একটা প্রবলেমটা হলো যে বাস্তবায়ন দিকটা একটু ডিফিকাল্ট। বাস্তবায়ন, কারণ এই এত সমস্ত জিনিসগুলো দিয়ে বাস্তবায়ন করা, খরচ হয়তো করতে পারবে, কিন্তু খরচের ভ্যালু ফর মানি, খরচের কোয়ালিটিটা যে আপনার মেনটেন করতে পারবে কিনা, কোনো অপচয় হবে না বা টাইমলি প্রজেক্ট গুলো হবে, সেটা একটু অনেক প্রশ্ন আছে। আমি বলবো যে আমি কিছুটা আশাহত হয়েছি যে বাজেটটাতে আলাদা থাকতো, তবে পজিটিভ জিনিস আছে ডেফিনেটলি। নিশ্চয়ই আমরা ডক্টর আতিউর রহমানের কাছে একটু আসতে চাই, আপনার কাছে আবারও আসবো আমরা। ডক্টর আতিউর রহমান, আপনিও দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংক সামলেছেন, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে আপনার, কিন্তু ডক্টর সালেউদ্দিন যেটা বললেন যে ঘাটতি অর্থায়নের জন্য ব্যাংকের উপর অতি নির্ভরশীলতার একটা প্রবণতা এই বাজেটে আমরা দেখলাম, সেটা আসলে কতটা যৌক্তিক হয়েছে বলে আপনার মনে হচ্ছে? আমার কাছে খুব বেশি যে চাপ ব্যাংকের উপরে পড়বে আমার মনে হয় না, কারণ গত বছরের চেয়ে এই বছরের যে টার্গেট সেটা মাত্র 4% ব্যাংকের উপরে। তবুও ব্যাংকের উপরে চাপ বেশি না দেওয়াই ভালো। আমি সবসময় বলে আসছি যে ব্যাংক যদি এত হাই রেটে সরকারি বন্ড কিনে বা সরকারের সম্পদ তারা যদি সরকারকে অর্থ দেয়, তাহলে প্রাইভেট সেক্টরকে তারা কিন্তু অর্থ দিতে চাইবে না। সেই জন্য ব্যাংকের উপরে খুব বেশি চাপ না দিয়ে বাংলাদেশ ব্যাংক নিজে হিটটা নেওয়া উচিত। তার যে ব্যালেন্স শিট বাংলাদেশ ব্যাংকের, সেটাকে এক্সপ্যান্ড করা, এবং সেটা এক্সপ্যান্ড করা মানেই সরকারকে টাকা দেওয়া, পাবলিক বরোয়িং বেশি হওয়া, এবং সরকার সেই জন্য যে 6% টার্গেট করেছে, প্রায় 6% যে ডেফিসিট টার্গেট করেছে, আমি মনে করি যে এটা ঠিকই আছে। এটা ইনফ্যাক্ট আরো একটু বাড়ানো যেতে পারে, আর 1% বাড়িয়ে যদি আমরা এই বাড়তি টাকাটা আমরা স্বাস্থ্য এবং কোভিড সম্পর্কিত খাতে খরচ করতে পারি, এটার একটা বড় অংশ আমরা বিদেশ থেকে আনতে পারি। আমাদের খুব অ্যাগ্রেসিভ ইকোনমিক ডিপ্লোমেসি করে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB এইসব জায়গা থেকে আরো কম সুদে অনেক লম্বা সময়ের জন্য আমরা এই অর্থ আনতে পারি। এমনকি আমাদের যারা ওয়েলদি NRB আছে, অর্থাৎ যারা সামর্থ্যবান NRB আছে, যারা বাংলাদেশের ইনভেস্ট করতে চায়, সঞ্চয় করতে চায়, আমরা ইতিমধ্যে ট্রেজারি বন্ড অনলাইনে তারা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস বিক্রি করা শুরু করেছে তাদের কাছে। এর আগে কাগজপত্র দিয়ে বিক্রি করতে হতো। আমরা ওয়েজার্নার্স বন্ড, ইনভেস্টমেন্ট প্রিমিয়াম বন্ড, আরো নতুন বন্ড, দরকার হলে কোভিড বন্ড করি না কেন, যাতে করে আমাদের যারা ধনী বা মধ্যবিত্ত যে প্রবাসীরা আছেন বিভিন্ন জায়গায়, তারা বাংলাদেশে এইসব বন্ড বিক্রি করতে পারেন। জি, বুঝতে পেরেছি। আমরা আমাদের এখানে গ্রিন বন্ড, কর্পোরেট বন্ড চালু করতে পারে, অর্থাৎ অর্থ সংগ্রহের জন্য আরো নতুন নতুন ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা যায় কিনা। আমি ডক্টর আতিউর রহমান আবারও আসবো আপনার কাছে। ব্যারিস্টার নিহাদ কবিরের কাছে একটা প্রশ্ন আমার, যে দুজনই আসলে ব্যাংক খাত নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। আমরা জানি যে ব্যাংক থেকে যদি সরকার বেশি টাকা নিয়ে নেয়, সেক্ষেত্রে হয়তো বেসরকারি বিনিয়োগের জন্য পর্যাপ্ত টাকা পাওয়া যাবে না, ফলে কর্মসংস্থানে একটা নেতিবাচক প্রভাব পড়লেও পড়তে পারে, যা এই মুহূর্তের জন্য আসলে খুবই উপযোগী বলবো না আমরা। আসলে আপনার পর্যবেক্ষণ কি ব্যাংকিং খাতে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা নিয়ে? ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা নিয়ে যেটা আতিউর ভাই বললেন, আমি ওনার সঙ্গে একমত। এ বছরে বিশেষ করে আমাদের যে ঘাটতি বাজেট রয়েছে, তা এখনো আমরা সাধারণত 5%-এর কাছে রাখি, এবার বোধহয় 5.8% প্রাপ্যতা করা হয়েছে। আমার মতে এটা 7 কিংবা 8% পর্যন্ত বাড়াতে হতে পারে, এবং সেটা হলে আমাদের ব্যাংকিং খাত থেকে এই অর্থ সংস্থান করলে নিশ্চয়ই দেশীয় যারা বড়রা আছেন, ঋণ গ্রহীতা আছেন, তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সংকুচিত হবে। কাজেই এই অর্থ কম ইন্টারেস্টে বিদেশি আমাদের যারা মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনার্স আছেন, তাদের কাছ থেকে সংগ্রহ করার জোর চেষ্টা করতে হবে। একটাই ভয় হয়ে যায় যে যখন রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা খুব উঁচু করে ধরা হয়, তখন সেটাকেই যদি আমরা ধরে নিই যেটা আমরা পাবো, তখন সেই বাইরে থেকে এই অর্থ সংস্থান করার চেষ্টাটা হয়তো ততটা গুরুত্ব নাও পেতে পারে। তবে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, গত কয়েক বছরেও কিন্তু অনেক চেষ্টা করেও প্রাইভেট সেক্টরের বিনিয়োগ 23%-এর উপরে ওঠানো যায়। এটার পিছনে কিন্তু আরো সিস্টেমিক কারণ আছে। সেই কারণগুলো
শুধু এভাবে এই ব্যাংকিং খাত পর্যালোচনা করে কিন্তু সেগুলোকে সমাধান করা যাবে না। জি এবং সেগুলো সমাধান করা না গেলে সেই বিনিয়োগটা এমনি কম, এই সামনের অর্থনৈতিক মন্দার মধ্যে তো আরোই কম হওয়ার সম্ভাবনা। জি, আপনারা তিনজনই থাকুন, আমরা আরো একটা ছোট্ট বিরতি নিয়ে আপনাদের সামনে চলে আসতে চাই। দর্শক, আপনারাও থাকুন আমাদের সাথে। আবারও স্বাগত জানাচ্ছি মিস্টার হাইজেন নিউজরুম আপডেটে। আমরা বাজেট নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে তিনজন অতিথি আছেন, ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর আতিউর রহমান, দুজনেই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, এবং আছেন ব্যারিস্টার নিহাদ কবির, তিনি এমসিসি এর সভাপতি। আবার ডক্টর সালেউদ্দিন, আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে বরাদ্দ ব্যবস্থাপনার চিত্র মোটামুটিভাবে প্রায় সব খাতেই ব্যয় বাড়ানো হয়েছে, যেহেতু বাজেটের আয়তন বড় হচ্ছে। কিন্তু আমরা যদি দেখি যে সুদ পরিশোধে যে পরিমাণ ব্যয় বাড়ানো হলো, সেই হারে কিন্তু স্বাস্থ্যে বাড়েনি বা কৃষিতে বাড়েনি। অর্থাৎ এই যে ব্যয় ব্যবস্থাপনা, যেটা আপনারা প্রত্যাশা করেছিলেন মহামারী মোকাবেলার জন্য আরও যৌক্তিকভাবে করতে হবে বা করা উচিত ছিল, সেটা কতটুকু করা গেছে বলে আপনার মনে হয়? এবং কর্মসংস্থান বা নতুন করে যে গরিব মানুষ তৈরি হয়ে গেল দেশে, তাদেরকে আবারও তুলে আনার জন্য আসলে কোন কোন উদ্যোগ দেখলেন আপনি? প্রথমত এই একটা করে আমি বলি, সুদ পরিশোধের ব্যাপারে এটাতে অ্যাভয়েড করা যাবে না। সুদ পরিশোধে সরকারের ঋণ নিয়েছে, সেটা আবার সুদ পরিশোধ করতেই হবে। এক্সটার্নাল, বিশেষ করে এক্সটার্নাল ঋণের যে যদি আমি পরিশোধ না করি, আমরা ডিফল্টার হলে অসুবিধা। বাংলাদেশ কিন্তু ডিফল্টার একবারও হয়, এই জন্য দেখবেন আমাদেরকে বেল আউট করতে হয় না। এই যে ডিফল্ট, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওইসব দেশ তো বেশ কয়েকবার ডিফল্ট করেছে। অতএব আমার মনে হয় আমাদের ক্রেডিট রেটিং ইন্টারন্যাশনাল অনেক বেটার এই দুইটা দেশ থেকে অন্তত। অতএব এইটা থাকবে। তবে একটু সুদের ব্যয়টা বেড়েছে, কারণ হলো কি, আপনার ইদানিং কিছু সাবপ্রাইজ ক্রেডিট আসছে, টাইড লোন আসছে, সুদের হারটা একটু বেশি, শর্তের বাইরে কিছু না হয়েছিল হতে পারছে। অতএব এটা একটা খুব চেঞ্জ করা যাবে না আমার মনে হয়, এটাকে আবার একদম অ্যাভয়েড করতে পারবে না। তো এটা একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কিন্তু এখনো পাবলিক দেশ, সরকারি দিকে তো 34 to 35% জিডিপি। অতএব এটা খুব বেশি না। পৃথিবীর বেশি দেশে তো আমেরিকা, ইংল্যান্ড বলেন, গ্রিস, আবার এই যে ফ্রান্স, 100% বেশি। আবার আমরা বলি না 100% বেশি যাবে, তবে এটা স্কোপ আছে যে আমাদের ঘাটতিটা ওখান থেকে নেওয়া, সফট ঋণ যদি আমরা নিতে পারি। তো সুদ পরিশোধের ব্যাপারটা আমার মনে হয়, তবে একটা লক্ষ্য রাখতে হবে, যাই আমরা নিয়ে আসি বাইরে থেকে, এটা যেন ভ্যালু ফর মানি, আমরা ইনভেস্টমেন্টটা, এটা যেন ইউজটা যেন করি, কোনো রকম যেন কস্ট ওভাররান না হয়, আবার কোনো টাইম ওভাররান না হয়। 2015 প্রজেক্ট 2025 পর্যন্ত গেল, আবার 10 কোটি টাকার প্রজেক্ট 100 কোটি টাকা গিয়ে পৌঁছালো, সেটা যেন না হয়। যথাসময় যেন আমরা করতে পারি, সেটা আগে থেকে প্রজেক্ট প্ল্যানিং আমি একটু চেষ্টা করতে। দ্বিতীয়ত, স্বাস্থ্য খাতে কিন্তু বাড়িয়েছে বেশ একটা বড় অঙ্ক, এটা 1.23%, মোটামুটি 0.07%। তবে আমি আশা করছি 3% হলে ভালো হতো স্বাস্থ্য খাতে। তবে যাই করেছে সেটা কিন্তু যদি আপনি সঠিক ব্যবহার করেন, এই ভবন তৈরি করা আর শুধু বেতন ভাতে না দেওয়ার যে স্বাস্থ্যের উপকরণগুলো, স্বাস্থ্য সেগুলো বিশেষ করে দরিদ্র ব্যক্তির জন্য একটা ইউনিয়ন পর্যায়ে যদি স্বাস্থ্য সুবিধাটা শুধু খালি আমাশা, পেটের অসুখ আর ভিটামিন এ ট্যাবলেট ক্যাপসুল না, গরিব লোকেরও ক্যান্সার হয়, গরিব লোকেরও জন্ডিস হয়, গরিব লোকেরও আপনার কিডনি প্রবলেম হয়। অতএব ইউনিয়ন পরিষদ পর্যন্ত যেন এই সব সুবিধাটা থাকে, সাথে সাথে দক্ষ লোকবল তৈরি করতে হবে। আর আমি মনে করি এগ্রিকালচার দিকটা, ডক্টর আতিউল এক্সপার্ট, এগ্রিকালচার আমার মনে করি ভালো হতো। এগ্রিকালচার কিন্তু এমনি জিডিপির কন্ট্রিবিউশন কম হলে এগ্রিকালচার অবদান কিন্তু সবচেয়ে বেশি, আমাদের বেশিরভাগ লোক এটাতে ইনভলভ। অতএব এই যে গ্রামীণ অর্থনীতি, এগ্রিকালচার দিকে আরেকটু বেশি নজর দিলে ভালো। এই কর্মসংস্থানের দিকটা কিন্তু এগ্রিকালচার সেক্টর প্লাস এগ্রিকালচার প্রসেসিং এবং গ্রামীণ অর্থনীতি উদ্যোগ, আত্মকর্মসংস্থান, আর সবশেষে কর্মসংস্থানের জন্য আমি মনে করি মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজের বেশি জোর দেওয়া। সেটা আপনার কথাটা নেই, ডক্টর আতিউর রহমানের কাছে জানতে চাইবো যে এই প্রতিফলনটা আপনি দেখেছেন কিনা, ডক্টর সালেউদ্দিন আহমেদ যেটা বলছিলেন। আমি তো ডক্টর সালেউদ্দিনের সাথে দ্বিমত করবার কোনো সুযোগ নেই, তার মন্তব্যগুলো যথার্থই। তবে কৃষি খাতে খানিকটা বরাদ্দ বেড়েছে। কৃষিতে যেটা ছিল 4%-এর মতো, সেটা এখন 5.3-তে দাঁড়িয়েছে। তবে কৃষিতে আরো অনেক বেশি কাজ করে, যে কথা সালে ভাই বললেন, আমাদের কর্মসংস্থানের দৃষ্টিতে চিন্তা করলে, লোকাল কনজামশনের কথা ভাবলে, ডিম্যান্ডের কথা ভাবলে, কৃষি আমাদের রক্ষা কবচ সেই অর্থে।
আমাদের গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও আমরা দেখেছি যে আমরা কৃষি আমাদেরকে সামনে নিয়ে গেছে। এবং কৃষি কিন্তু শুধুমাত্র ফসল উৎপাদন না, কৃষি এখন পোল্ট্রি, কৃষি এখন লাইভস্টক, নানাভাবে এখন ছড়িয়ে গেছে। মৎস্য, সুতরাং এই সবাইকে যুক্ত করে কাজ করতে হয় এবং অকৃষি এবং কৃষি এখানে জড়াজড়ি করে আছে গ্রামের মধ্যে, এবং দুটোকেই সমর্থন দিতে হয়। এবং সরকার হয়তো বাজেটে এতটা ব্যাখ্যা করে নাই এই কারণে যে স্টিমুলাস প্যাকেজগুলোতে কৃষি এবং এমএসএমই এগুলোর জন্য তারা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, কিন্তু স্টিমুলাস প্যাকেজ বাস্তবায়ন করাটা একটা চ্যালেঞ্জিং বিষয়। ডক্টর সালেউদ্দিন সাহেব নিশ্চয়ই আমরা চ্যালেঞ্জে ফিরবো, আবারও চ্যালেঞ্জে ফিরবো। এবং ব্যারিস্টার নিহাত কবির, আপনার কাছে একটা প্রশ্ন আমার আছে যে আপনারা আপনি দেখেছেন নিশ্চয়ই যে কোন পণ্যের দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে। মোটা থেকে আমরা ধরে নেই যে দেশীয় শিল্প সুরক্ষাই আসলে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য থাকে। সেই সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে অর্থমন্ত্রী এবার আসলে কতটা দক্ষতার পরিচয় দিয়েছেন? ছোট একটা বিরতির পরে এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো। স্বাগত মিস্টার হাইজিন নিউজরুম আপডেটে। 2020-21 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে দুজন অতিথি আছেন, ব্যারিস্টার নিহাত কবির এবং ডক্টর আতিউর রহমান। ব্যারিস্টার নিহাত কবির, আপনাকে আমি বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম, সেই বিষয়ে যদি আপনি ছোট করে একটু বলতেন। জি, আপনি বলছিলেন যে বিভিন্ন রকমের শুল্ক আরোপ করে আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে অর্থমন্ত্রী মহোদয় কতটা প্রোটেকশন দিতে পেরেছেন। যেসবগুলোতে করেছেন প্রধানত আপনার মেডিকেল সাপ্লাইজ এগুলোর উপরে, সেটা তো বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় বটে, আরো কিছু আইটেমে করেছেন। তবে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই ধরনের প্রোটেকশন হ্যাঁ আমাদের দরকার, কিন্তু তার চেয়েও বেশি দরকার যে ইজ অফ ডুইং বিজনেস এবং কস্ট অফ ডুইং বিজনেস, যেটা আমরা এফডিআই এর ক্ষেত্রে বলি, সেটা কিন্তু দেশজ শিল্পের প্রতিও প্রযোজ্য। এবং একটা জিনিস বিশেষ করে যে এক্সপোর্ট রিলেটেড ইন্ডাস্ট্রিজ এর জন্য এবার আপনার উৎসে কর কত 1% থেকে কমিয়ে 0.5% করা হয়েছে। খুবই প্রয়োজনীয় এই ধরনের অর্থনৈতিক সিচুয়েশন। কিন্তু 85% যে আমার দেশীয় অর্থনীতি, সেখানে আমার কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5%। এবং আমরা হিসাব করে বহুবার দেখিয়েছি যে এই 5% আমার শেষ পর্যন্ত আমার যে ট্যাক্সের দায় আসে তার চেয়ে অনেক বেশি, এবং যে উদ্বৃত্তটা সেটা আমরা সরকার থেকে কোনোদিন ফিরে পাই না। না করা হয় তাহলে কিন্তু আমার দেশীয় শিল্পকে এরকম প্রোটেকশন দিয়ে খুব বেশি লাভ হবে না। নিশ্চয়ই ডক্টর আতিউর রহমান, আপনার মতামত কি আসলে দেশীয় শিল্প রক্ষা এবং ভবিষ্যতে বিনিয়োগ, কর্মসংস্থান সবকিছু বাড়ানোর ক্ষেত্রে আর কোন কোন উদ্যোগটা দরকার ছিল আসলে ছোট করে যদি বলতেন? আমরা শেষ দিকে চলে এসেছি। ডক্টর আতিউর রহমান, সম্ভবত আমরা সংযোগটি ভালো মতো পাচ্ছি না। জি, ব্যারিস্টার নিহাত কবির, তাহলে আরেকটু বিষয় জানতে চাই যে আমরা অর্থমন্ত্রী দেখেছি যে ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসার পরিবেশ বাড়ানোর ক্ষেত্রে কিন্তু সুশাসন, সংস্কার, এদিকেও তিনি 2-4টা কথা বলেছেন। সেটা পর্যাপ্ত মনে হয়েছে কিনা আপনার কাছে? ছোট করে যদি আরেকটু বলতেন। দেখুন, আমরা বলি প্রতি বছরে, এবং অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটা কার্যকর করতে হবে। আমরা দেখেছি যে একটা ক্রাইসিসের সময় আমাদের দুর্বলতাগুলো খুব প্রকটভাবে মুখের সামনে চলে এসেছে। কাজে বাকুল্য, ব্যয়, অপচয় এগুলোর সামনে শক্তভাবে দমন করতে হবে। সুশাসন এবং সুব্যবস্থাপনা যদি আমরা না করতে পারি, আপনি হেলথ বলেন, আপনি এডুকেশন বলেন, আপনি যে কোনো ক্ষেত্রেই বলেন, আমরা যতটা অবসর আমাদের সুফলটা পাবো না আমরা সেটা দিয়ে যতটুকু অগ্রসর হতে পারি সেটা আমরা পারবো না। একটা জিনিস আমি বলে জি, অনেক ধন্যবাদ আপা আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা আশা করছি যে বাজেট যখন পাস হবে তখন আপনাদের পরামর্শ বা প্রত্যাশাগুলো আরো কিছুটা প্রতিফলিত হবে। দর্শক, এরই সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন নিউজরুম আপডেট। ভালো থাকবেন সবাই।